বা ওই হসপিটাল থেকে যে আমাদের যে ইনকামটা আসবে বা হসপিটাল থেকে আমরা যে ডোনেশনস গুলো পাবো সেটা দিয়ে যে টাকাটা হবে সেটা দিয়ে করা হবে একটা ইউনিভার্সিটি, সেটা দিয়ে করা হবে একটা নার্সিং স্কুল। তাহলে চ্যারিটেবল ট্রাস্টে যেহেতু কোনো লিমিটেশন পিরিয়ড নাই, তার মানে এখানে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রেও কোনো লিমিটেশন নাই। একটা চ্যারিটেবল ট্রাস্টের ফান্ড থেকে আরেকটা চ্যারিটেবল ট্রাস্টের ফান্ডে টাকাটা এইভাবে যেতে পারবে একদম ইনডিফিনিট টাইমের জন্য। আর আরেকটা সুবিধা হচ্ছে চ্যারিটেবল ট্রাস্টে তাদের কোনো ট্যাক্স পে করা লাগে না, ট্যাক্স এক্সাম্পশন পেয়ে যাচ্ছে। এই হচ্ছে 5টা বেনিফিট চ্যারিটেবল ট্রাস্ট। তাহলে হোয়েন এ পারপাস শুড গেট চ্যারিটেবল স্ট্যাটাস, কখন চ্যারিটেবল স্ট্যাটাস পাবেন? তাহলে তো সবাই ট্যাক্স বেনিফিটের জন্য খালি চ্যারিটেবল ট্রাস্টই করতে থাকবে, বা করার জন্য একদম মানে ডেসপারেট থাকবে। তো এই জন্য আমাদের আগে বলেছিল হচ্ছে কোর্ট, আর এখন বর্তমানে বলে দিয়েছে হচ্ছে পার্লামেন্ট। চ্যারিটেবল স্ট্যাটাস পাওয়াটা তো সহজ না। তুমি এই বেনিফিটস গুলো পাবা, তোমার ট্রাস্টটা হবে হচ্ছে ইনডিফিনিট টাইমের জন্য, তোমার অবজেক্ট লাগবে না, তোমার সার্টিনটি অফ বেনিফিশিয়ারি স্যাটিসফাই করা লাগবে না, ট্যাক্স দেওয়া লাগবে না। তো এটার জন্য এখন আগে জাজেসরা বলে দিয়েছিল রিকোয়ারমেন্টস, এখন পার্লামেন্ট বলে দিয়েছে রিকোয়ারমেন্ট আন্ডার চ্যারিটিজ অ্যাক্ট 2011। তা আমরা যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে প্রথম আমাদের খেয়াল রাখতে হবে যে একটা ট্রাস্ট তখনই চ্যারিটেবল হবে যদি পারপাসটা চ্যারিটেবল হয় এবং এটা পাবলিক বেনিফিটের জন্য হয় এবং এটা হোললি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল হয়। তাহলে প্রথম দুইটা রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করলেও 3 নাম্বারটার জন্য অনেক সময় আটকা পড়া যেতে পারে। পারপাসটা হতে চ্যারিটেবল, পাবলিক বেনিফিটও হচ্ছে, বাট এটা হোললি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল না। তাহলে তিনটাই স্যাটিসফাই করতে হবে, এটা হচ্ছে এন্ড। তাহলে একও স্যাটিসফাই করতে হবে, পারপাসটা চ্যারিটেবল হতে হবে, এখানে পারপাসটা চ্যারিটেবল হতে হবে, পাবলিক বেনিফিট হতে হবে এবং হোললি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল হতে হবে। চ্যারিটেবল স্ট্যাটাস, ঠিক আছে, বা রিকোয়ারমেন্ট তুমি বলতে পারো যে দেয়ার আর 3 মেইন রিকোয়ারমেন্টস টু ওভারকাম বিফোর চ্যারিটেবল স্ট্যাটাস উইল বি গ্র্যান্টেড। তাহলে এই রিকোয়ারমেন্টটা আগে কমন লতে ছিল, বর্তমানে এটা পার্লামেন্ট বলে দিয়েছে সেকশন 2 সাবসেকশন 1। আর সেকশন 2 সাবসেকশন 1 যখন তুমি দেখবা, হ্যাঁ, তখন তুমি দেখবা যে এখানে দুইটা রিকোয়ারমেন্টের কথা বলা আছে, পারপাসটা চ্যারিটেবল হতে হবে, পাবলিক বেনিফিট হতে হবে। এই যে পারপাসটা চ্যারিটেবল হতে হবে এটা বলা আছে সেকশন 3 তে, আর পাবলিক বেনিফিট হতে হবে এটা বলা আছে সেকশন 4 এ। বাট এই যে রিকোয়ারমেন্টটা হোললি এক্সক্লুসিভলি চ্যারিটেবল, এটা এখনো কমন লতেই বলা, এটা এখনো তোমার কমন লতেই বলা। হোললি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল এর জন্য এখনো স্ট্যাচুটে কোনো রেফারেন্স আমরা পাই না, কিন্তু জাজেসরা এটা খুঁজে দেখে যে এটা কি হোললি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল কিনা, এই ট্রাস্টের মধ্যে কোনো পলিটিক্যাল অবজেক্টিভ আছে কিনা, মানে এমন ট্রাস্টটাকে কন্টামিনেট করে ফেলছে, দূষিত করে ফেলেছে। দ্য পারপাস মাস্ট নট বি পলিটিক্যাল, অথবা যদি কোর্ট দেখে যেটা প্রফিট মেক করতেছে। এখন চ্যারিটেবল অর্গানাইজেশন যে টাকা নিতে পারবে না তা না, কিন্তু চ্যারিটেবল অর্গানাইজেশন টাকাটা নিয়ে টাকাটা আবার মানে রিটার্ন করতে হবে টু দ্য সোসাইটি। তাহলে ইউনিভার্সিটি অফ লন্ডন আমাদের কাছে মনে হতে পারে যে এটা তো মানে মিলিয়ন পাউন্ডের মানে বিজনেস করছে, কিন্তু ইউনিভার্সিটি অফ লন্ডন এখনো ইংল্যান্ডে চ্যারিটেবল স্ট্যাটাস পাচ্ছে বিকজ তারা বলতে চাচ্ছে এই টাকাটা নিয়ে আমরা স্টুডেন্টদের জন্যই আবার খরচ করতেছি। আমরা স্টুডেন্টদের জন্যই ভিএলই তৈরি করতেছি, ভিএলই থেকে আমরা লেকচার ম্যাটেরিয়ালস গুলা দিচ্ছি, সাবজেক্ট গাইড গুলা দিচ্ছি, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা করতেছি। তার মানে তারা কোনো না কোনো ভাবে এটা এস্টাবলিশ করতে পারতেছে যে দে আর নট প্রফিট মেকিং। যদি ইউনিভার্সিটি অফ লন্ডন প্রফিট মেকিং অর্গানাইজেশন হয়ে যায়, ব্রিটিশ কাউন্সিল যদি প্রফিট মেকিং অর্গানাইজেশন হয়ে যায়, তাহলে তারা চ্যারিটেবল স্ট্যাটাস পাবে না, তাহলে 5টা বেনিফিটস তারা পাবে না। তাহলে যেই দুইটা জিনিস একটা চ্যারিটেবল ট্রাস্টকে কন্টামিনেটেড করে ফেলতে পারে, সেটা হচ্ছে যদি পারপাসটা যদি পলিটিক্যাল হয় এবং তারা যদি প্রফিট মেক করে, এবং আরেকটা জিনিস যদি আমরা দেখি যে পারপাসটা এরকম যেটার বেনিফিট থেকে ডেট্রিমেন্ট বেশি, তখন এটা আর এক্সক্লুসিভলি চ্যারিটেবল থাকবে। ঠিক আছে, তাহলে রাজনৈতিক কোনো উদ্দেশ্য যদি থাকে, এটা যদি প্রফিট মেক করে থাকে, ঠিক আছে, যে অনেক হসপিটাল থাকতে পারে চ্যারিটেবল, তারা হয়তো মানে 20 পাউন্ড নিচ্ছে ট্রিটমেন্ট, কিন্তু ট্রিটমেন্ট যা করতেছে সেগুলো হচ্ছে 5,000 পাউন্ডের ট্রিটমেন্ট।
তার মানে সে শুধুমাত্র ওই একটা টোকেন মানি নিচ্ছে। তার মানে আমাদের বাংলাদেশে দেখা যায় যে ব্র্যাক তোমার অনেক সময় যারা নারী নির্যাতনের শিকার হয়, যেসব মেয়েরা যারা তোমার ডিভোর্স প্রসিডিং আনতে চায় বা এরকম কিছু করতে চায়, তাদের লিগ্যাল অ্যাডভাইসের জন্য 10 টাকা বা 20 টাকা একটা অ্যামাউন্ট নেয়, কিন্তু এই অ্যামাউন্টটা দিয়ে তারা পুরো লিগ্যাল সার্ভিসটা প্রোভাইড করে। তো এটা কিন্তু টোকেন মানি, পারপাসটা কিন্তু চ্যারিটেবল। ব্যাপারটা কি বুঝা গেছে জিনিসটা? তাহলে চ্যারিটেবল অর্গানাইজেশন কি টাকা নিতে পারবে কি পারবে না? চ্যারিটেবল অর্গানাইজেশন টাকা নিতে পারবে, কিন্তু কোনটা করতে পারবে না? হ্যাঁ, প্রফিট মেক করতে পারবে না। প্রফিট মেক করলেই এটা নন চ্যারিটেবল হয়ে যাবে, ঠিক আছে? আর পলিটিক্যাল হতে পারবে না, খেয়াল রাখবে। আমি গ্রুপে দিয়ে দিব জিনিসগুলা। প্রফিট করতে পারবে না, এবং এটার বেনিফিট বেশি হইতে হবে ডেট্রিমেন্ট থেকে। আমরা দেখবো যে এটা সোসাইটির জন্য কতটুকু তোমার বেনিফিশিয়াল, নাকি না এটা সোসাইটির জন্য বেশি ডেট্রিমেন্টাল। হ্যাঁ, যদি ডেট্রিমেন্ট বেশি হয়ে যায় বেনিফিটের তুলনায়, তাহলে এটা এক্সক্লুসিভলি চ্যারিটেবল না, এটা নিরঙ্কুশ ভাবে এটা দাতব্য প্রতিষ্ঠান হচ্ছে না, এটা এক্সক্লুসিভলি চ্যারিটেবল হবে। তাহলে পারপাসটা চ্যারিটেবলের জন্য আমরা দেখে আসছিলাম যে পারপাস একটা চ্যারিটেবল কিনা, এটা আমাদের একটা টাইম লাইনের মধ্য দিয়ে গেছে। বিকজ কোন কোন পারপাস গুলা চ্যারিটেবল হবে এগুলা অনেক বছর আগে, মানে ধরো 500-600 বছর আগে তাদের চার্চ ডিসাইড করত। চার্চ বলে দিত যে এটা চ্যারিটেবল, এটা নন চ্যারিটেবল। হ্যাঁ, তুমি যদি তোমার গরিব মানুষের জন্য করো, তুমি যদি পোর পিপলের জন্য করো, হ্যাঁ, এটা চ্যারিটেবল হবে। তুমি যদি বাইবেল পাবলিশ করার জন্য করো, এটা চ্যারিটেবল হবে। এরকম চার্চ বলে দিত। তারপরে পার্লামেন্ট করছে হচ্ছে চ্যারিটেবল ইউজেস অ্যাক্ট 1601 সালে। এখানে পার্লামেন্ট বলে দিয়েছিল যে কোন কোন পারপাসেস গুলা চ্যারিটেবল হবে। এখানে প্রায় মনে হয় ধরো 30 মতো পারপাসের কথা বলা ছিল যেগুলা চ্যারিটেবল হবে। এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, রেকর্ডিং এ পাবা এই জিনিসগুলো। তারপরে এইগুলা যেহেতু বোঝাটা অনেক কঠিন, এই জন্য আমাদের প্যামসেল কেসে আমাদের জাজ বলে দিয়েছিল, প্যামসেল কেসে, যে 4টা পারপাস চ্যারিটেবল। 1 নাম্বারটা হচ্ছে তোমার রিলিফ অফ পভার্টি, 2 নাম্বার হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন, 3 নাম্বার হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ রিলিজিয়ন, আর 4 নাম্বারটা হচ্ছে আদার পারপাসেস বেনিফিশিয়াল টু দ্য কমিউনিটি। তার মানে আদার পারপাস বলতে এইখানে যতগুলা পারপাসের কথা বলা আছে এর মধ্যে পড়লেই হবে। তার মানে উনি এই সবগুলা পারপাস, এই 30টার মধ্যে থেকে উনি স্কুল অফ লার্নিং মানে এডুকেশনটা আলাদা করছে, অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন। তারপরে এগুলার থেকে উনি আলাদা করছে হচ্ছে গিয়ে পোর, হ্যাঁ, যে তোমার পোর পিপলের জন্য যদি কোনো ট্রাস্ট ক্রিয়েট করা হয়। তারপরে উনি আলাদা করেছে হচ্ছে গিয়ে তোমার যে পোর উনি আলাদা করছে, আর পোর পিপল এটা উনি আলাদা করছে, আর হচ্ছে এটা, আর তারপরে উনি আলাদা করছে হচ্ছে গিয়ে তোমার অ্যাডভান্সমেন্ট অফ রিলিজিয়ান, হ্যাঁ, যে রিলিজিয়ানের পারপাস। রিলিজিয়ান এটা রেখে বাকি সবগুলাকে উনি ফলাই দিছে হচ্ছে আদার পারপাসেস বেনিফিশিয়াল টু দ্য কমিউনিটি। এই যে তোমার চার্চটা হচ্ছে গিয়ে রিলিজিয়ান, আর এইটা হচ্ছে পোর, আর এটা হচ্ছে এডুকেশন। এই 3টা গেল। তাহলে এক, সবচেয়ে প্রথম হচ্ছে পোর, তারপরে হচ্ছে গিয়ে এডুকেশন, তারপরে হলো চার্চেস, 3 নাম্বার। আর এছাড়া বাকি সবগুলো হচ্ছে আদার পারপাসে। তাহলে প্যামসেল কেসে যা যেটা সহজ করে দিয়েছিল, কিন্তু তারপরে মানে পিপলদের মধ্যে একটা কনফিউশন অ্যারাইজ করতো যে আদার পারপাস বলতে কি বোঝায়। তখন পার্লামেন্ট করছে হচ্ছে চ্যারিটিজ অ্যাক্ট, প্রথমে 2006 সাল, তারপরে 2011 সাল। এখানে এখন পারপাস গুলা বলা আছে 13টা পারপাস। এখন বর্তমানে 13 পারপাসেস হচ্ছে চ্যারিটেবল। তাহলে আমরা দেখলাম যে চ্যারিটেবল পারপাসেস কি হবে। এটা প্রথমে বলা ছিল হচ্ছে গিয়ে মানে তোমার চ্যারিটেবল ইউজেস অ্যাক্ট, আর এক সময় তো এটা চার্চটা ডিসাইড করতো। তারপরে আসলো হচ্ছে চ্যারিটেবল ইউজেস অ্যাক্ট,
এটা যেহেতু বুঝতে অসুবিধা ছিল এই জন্য প্যামসেল কেসে 1891-এ বলে দিয়েছিল হচ্ছে 1891-এ যে এই চারটা পারপাস হবে চ্যারিটেবল: ট্রাস্ট ফর দ্য রিলিফ অফ পভার্টি, অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন, অ্যাডভান্সমেন্ট অফ রিলিজিয়ন, এবং অন্যান্য যতগুলো আছে এই সবগুলো মিলে উনি নাম দিল হচ্ছে আদার পারপাসেস বেনিফিশিয়াল টু দ্য কমিউনিটি। তাহলে উনি একটু সহজ করে দিয়েছিল লর্ড ম্যাকনাটন আমাদেরকে। আমাদের বর্তমানে আমরা যেটা বলবো, আমরা ওই দুইটা পয়েন্ট একটা লাইনে বলে দিব আর কি এক্সামিনারকে, যে পারপাসেস গুলা কোথায় কোথায় বলা ছিল। তারপরে আমরা বলবো যে বর্তমানে এটা বলা আছে হচ্ছে আন্ডার এই চ্যারিটিজ অ্যাক্ট 2011 সেকশন 3 সাবসেকশন 1। এখানে বলা আছে যে কোন কোন পারপাস গুলা চ্যারিটেবল হবে। তাহলে প্রথমটা হচ্ছে প্রিভেনশন অর রিলিফ অফ পভার্টি। তাহলে পার্লামেন্ট একটু ক্রিয়েটিভিটি দেখাইছে, আগে ছিল শুধু রিলিফ অফ পভার্টি, এটার সাথে পার্লামেন্ট অ্যাড করছে প্রিভেনশন। এডুকেশনে পার্লামেন্ট কোনো ক্রিয়েটিভিটি দেখায়নি, এটা আগেও ছিল এখনো আছে। রিলিজিয়ানও আগের মতোই আছে, অ্যাডভান্সমেন্ট অফ রিলিজিয়ান এটাও আগের মতোই আছে, যে অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন, অ্যাডভান্সমেন্ট অফ রিলিজিয়ান। আর আদার পারপাসেস গুলোর মধ্যে পার্লামেন্ট ঢুকাইছে হচ্ছে হেলথ অর সেভিং অফ লাইফস। তাহলে হেলথ একটা বড় ক্যাটাগরি ঢুকাই দিছে, হসপিটাল, মেডিসিন সবকিছু। সিটিজেনশিপ অর কমিউনিটি ডেভেলপমেন্ট, আর্টস, কালচার, হেরিটেজ, অ্যামেচার স্পোর্টস। অ্যামেচার স্পোর্টস মানে প্রফেশনাল স্পোর্টস না, মানে অলিম্পিক বা তোমার ওয়ার্ল্ড কাপ এগুলা না, অ্যামেচার যারা খেলে মানে নন প্রফেশনাল ভাবে যারা খেলে। হিউম্যান রাইটস, কনফ্লিক্ট রেজলিউশন, রেশিয়াল হারমোনি, প্রমোশন অফ তোমার তোমার রেশিয়াল হারমোনি যেটা, রিকনসিলিয়েশন, এই জিনিসগুলা। কারণ হিউম্যান রাইটস যেহেতু গুরুত্বপূর্ণ, তাহলে কোনো পার্সন যদি হিউম্যান রাইটস অ্যাডভান্স করার জন্য ফ্রিডম অফ এক্সপ্রেশন, তারপরে হচ্ছে গিয়ে রাইট টু প্রাইভেসি, রাইট টু এ ফেয়ার ট্রায়াল, এগুলা প্রমোট করার জন্য যদি ট্রাস্ট ক্রিয়েট করে, এগুলা চ্যারিটেবল হবে। তারপর হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ এনভায়রনমেন্ট প্রোটেকশন এবং ইমপ্রুভমেন্ট, এনভায়রনমেন্ট যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে যারা হচ্ছে ইউথ, এজ, ইল হেলথ, ডিসেবিলিটি, এগুলোর জন্য বিপদে আছে, মানে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আছে, হার্ডশিপের মধ্যে আছে, তাদের জন্য ট্রাস্ট ক্রিয়েট করলে চ্যারিটেবল হবে। এলিমেন্ট ওয়েলফেয়ার, হসপিটাল, জু, এই ধরনের জিনিস। এবং আর্ম ফোর্সে যারা চাকরি করে, তারপরে পুলিশে যারা চাকরি করে, ফায়ার ব্রিগেডে বা যে কোনো রেস্কিউ সার্ভিস, অ্যাম্বুলেন্স সার্ভিস, তাদের জন্য ট্রাস্ট ক্রিয়েট করলে এটা চ্যারিটেবল হবে। আর যদি এমন কোনো নতুন কোনো পারপাস আসে, এনি আদার পারপাসেস, এবং এটা যদি এই পারপাস গুলোর সাথে ম্যাচ করে, তাহলে এটাও চ্যারিটেবল হতে পারে, এটা বলে দিয়েছে এম সেকশনে। তাহলে এখন চ্যারিটেবল পারপাস গুলো মেনশন করা আছে সেকশন 3 সাবসেকশন 1 প্যারাগ্রাফ এ থেকে এম পর্যন্ত, 13টা পারপাস। সেকশন 3 সাবসেকশন 1 প্যারাগ্রাফ এ টু এম, তার মানে বর্তমানে 13টা পারপাস হচ্ছে চ্যারিটেবল। তাহলে এক্সামিনার যখন আমাদেরকে কোয়েশ্চেন দিবে, আমরা বলে দিব যে দ্য গিভেন কোয়েশ্চেন ডিলস উইথ চ্যারিটেবল ট্রাস্ট। চ্যারিটেবল ট্রাস্ট ভ্যালিড হওয়ার জন্য 3টা রিকোয়ারমেন্ট আছে, 3টা রিকোয়ারমেন্ট আমরা লিখে দিব। তারপরে বলবো আমাকে ফার্স্টে দেখাতে হবে পারপাসটাকে চ্যারিটেবল কিনা। চ্যারিটেবল পারপাস গুলো মেনশন করা ছিল হচ্ছে চ্যারিটেবল ইউজেস অ্যাক্টে, পরে পেমসেল কেসে, নাও ইট ইজ মেনশনড ইন সেকশন 3। এখন আমি দেখবো যে আমার পারপাসটা কোনটার মধ্যে পড়ে, 3(1) এ তে পড়ে, 3(1) বি তে পড়ে, না 3(1) সি তে পড়ে। এই পারপাস গুলো আমরা দেখবো। যদি পারপাসটা চ্যারিটেবল হয় তাহলে তুমি সেকেন্ড স্টেপে যাবা, পাবলিক বেনিফিট। পাবলিক বেনিফিট যদি হয়ে থাকে তাহলে এটা হোলি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল কিনা। 3টা স্যাটিসফাইড হলে চ্যারিটেবল ট্রাস্ট, 3টার যে কোনো একটা স্যাটিসফাই না হলে নন চ্যারিটেবল ট্রাস্ট। এই হচ্ছে তোমার ইজি কোয়েশ্চেন সলভিং। ক্লিয়ার? তাহলে প্রথম পারপাসটা আমরা দেখি, প্রিভেনশন অর রিলিফ অফ পভার্টি। এখন প্রথমে যে জিনিসটা আমাদের মাথায় আসে যে একটা পার্সন যদি একটা ট্রাস্ট ক্রিয়েট করে হচ্ছে গরিব মানুষের জন্য, তাহলে এটা চ্যারিটেবল হবে, যে রিলিফ অফ পভার্টি। রিলিফ বলতে কি বোঝায়? রিলিফ বলতে বোঝাচ্ছে যে একটা লোক যে অবস্থায় আছে, এই অবস্থাটা হচ্ছে পোর, আমি যদি তাকে ওই অবস্থা থেকে তার সিচুয়েশনটা উন্নত করি, তার সিচুয়েশনটা যদি আমি চেঞ্জ করি, এটা হচ্ছে রিলিফ। মানে একটা পার্সন যে সমস্যার মধ্যে আছে, ধরো একজনের হাত পুড়ে গেছে, তুমি এখানে একটু তোমার ক্রিম লাগাই দিলা, যেটা হচ্ছে গিয়ে বার্ন
তোমারটাকে বার্নের পেইনটাকে কমাবে, এটা হচ্ছে রিলিফ। কারণ সে তো অলরেডি পেইনের মধ্যে আছে। তাহলে যার টাকা নাই সে অলরেডি পোর অবস্থায় আছে, তার মানে তাকে পোর অবস্থা থেকে যদি কেউ উন্নত করে তখন এটা হচ্ছে রিলিফ। এটাকে বলা হয় রিলিফ অফ পভার্টি। এখন পোরের ডেফিনেশনটা কি? পোরের কোনো ডেফিনেশন এখানে আমরা কংক্রিট ভাবে দিতে পারবো না যে হু ইজ পোর, কারণ পোরের ডেফিনেশনটা হচ্ছে একটা রিলেটিভ ডেফিনেশন। এটা কান্ট্রি টু কান্ট্রি, সোসাইটি টু সোসাইটি ভ্যারি করবে। এটা হচ্ছে তোমার একটা রিলেটিভ ডেফিনেশন। রিলেটিভ ডেফিনেশন মানে হচ্ছে আপেক্ষিক। এটা আপেক্ষিক একটা ডেফিনেশন যে পোর বলতে আসলে কি বোঝায়। এখন এই পার্সনটাকে আমরা পোর বলতে পারি, এটা হচ্ছে আমাদের দেশের পোর আমরা বলতে পারি এখানে, বা ইন্ডিয়া, আফগানিস্তান, হ্যাঁ এরকম। আবার হয়তো মিডল ইস্টে দেখা যেতে পারে যে কারো বাসায় টিভি আছে কিন্তু কারো বাসায় টিভি নাই, কিন্তু তার বাসার থাকার জায়গা আছে। এই পার্সনটা যেমন থাকারই জায়গা নেই, তার হয়তো বাচ্চাদের খেলার জায়গা জিনিস আছে কিন্তু আরেকজনের হয়তো এই জিনিসটা নাই, তাহলে সে হয়তো পোর। আবার এখানে দেখা যাচ্ছে যে তাদের আবার ঠিকই ভালো মতো থাকার জায়গা আছে, কাপড় চোপড়ও ভালো দেখা যাচ্ছে, বাট ওই দেশের কনটেক্সটে তার গাড়ি নাই, কিন্তু ওই সোসাইটির সবার গাড়ি আছে, তাহলে সে হয়ে যাবে আবার হচ্ছে ওই দেশের জন্য পোর। আবার এই লোকটা ভালো ইনকাম করে কিন্তু সাইড জব হিসেবে সে আবার গিটার বাজায়, তাহলে ওই কনটেক্সটে, ইউরোপের কনটেক্সটে আবার তাকে হয়তো বলা হবে পোর। তার মানে আমরা বুঝতে পারি, মানে যেটা সিমিলারিটি যেটা আমরা পাচ্ছি, যে একটা সোসাইটিতে সবাই যেটা অ্যাফোর্ড করতে পারে, এটা যদি কিছু মানুষ অ্যাফোর্ড করতে না পারে তাহলে সে পোর। তাহলে আমাদের সোসাইটিতে বেশিরভাগ মানুষ ধরো যে খাবার দাবার খেতে পারে, থাকার জায়গা আছে, যাদের এই দুইটা নাই তাহলে আমাদের দেশে তাদেরকে ধরে নেওয়া হবে পোর। এখন ইংল্যান্ডের কনটেক্সটে সবার হাতে মোবাইল ফোন আছে, আমাদের দেশে মোবাইল ফোন না থাকলে পোর বলা যাবে না, কিন্তু ইংল্যান্ডে যেহেতু সবার কাছে মোবাইল ফোন আছে, তার কাছে মোবাইল ফোন না থাকলে সে পোর। আমাদের দেশে গাড়ি নাই, তার মানে তাকে পোর বলা যাবে না। কিন্তু যদি এমন কোন সোসাইটি থাকে, ধরো যে ইউএই, ইউনাইটেড আরব আমিরাটসে অথবা কাতারে, হ্যাঁ, বা এখানে সবগুলো মানুষের ধরো গাড়ি আছে এবং দামি দামি গাড়ি, ওই ক্ষেত্রে আবার যার দামি গাড়ি নাই সে তাকে বলা হবে হচ্ছে পোর। মানে যার যদি এসইউভি না থাকে, হ্যাঁ, মানে বড় বড় গাড়িগুলো, লাক্সারিয়াস গাড়ি না থাকে। আবার এরকম যদি হয় যে তোমার এমন একটা কান্ট্রি আমরা যদি ধরে নেই এখানে, যে ধরো যে তোমার কুয়েতে প্রত্যেকটা মহিলারই অনেকগুলা তোমার 30-40 ভরি গয়না পরে, তারা ধরো গয়না পরেই সে হাঁটাহাঁটি করে, তাহলে ওখানে যার গয়না নাই 30 ভরি 40 ভরি তাকে বলা হবে ওই মানে কুয়েতের অনুযায়ী পোর, কিন্তু আমাদের দেশে তো এটা বলা হবে না। তাহলে পোরের জিনিসটা ডিপেন্ড করবে হচ্ছে যে একটা দেশে সবাই যে যে জিনিসটা অ্যাফোর্ড করতে পারে, সেটা যদি ওই দেশের কিছু লোক অ্যাফোর্ড করতে না পারে তাহলে পোর। আমরা যেহেতু ইউকে ল পড়তেছি, তার মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে ইউকের কনটেক্সটে পোর, আমরা আমাদেরকে দেখতে হবে ইউকের কনটেক্সটে কি পোর কিনা। ঠিক আছে, তাহলে ইউকের কনটেক্সটে পোর হতে হবে। তাহলে ইউকের কনটেক্সটে তোমার পোর হওয়ার জন্য আমাদের যে ডেফিনেশনটা আমরা ব্যবহার করব, যে এ ট্রাস্ট ফর রিলিফ অফ পভার্টি প্রোভাইড ফর দোজ হু আর ডিপ্রাইভড অফ এ রিজনেবল স্ট্যান্ডার্ড অফ লিভিং। এই রিজনেবল স্ট্যান্ডার্ড মানে কি? ওই দেশের স্ট্যান্ডার্ড, ওই দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী সে লিভ করতে পারতেছে না, ওই দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী সে লিভ করতে পারতেছে না, তাহলে তাকে বলা হবে যে হি ইজ পোর। দ্য ইন্টেন্ডেড রিসিপিয়েন্ট ডু নট হ্যাভ টু বি ডেস্টিটিউট, তাকে নিঃস্ব হওয়ার দরকার নাই, হ্যাঁ, তাকে এরকম হওয়ার দরকার নাই, কারণ ইংল্যান্ডে এরকম লোক পাওয়া খুব ডিফিকাল্ট যে একদম টোটালি কোনো কিছু নাই। আছে যে, মানে এমন না যে নাই, আছে কিছু কিছু মানে এরিয়াতে এরকম লোক পাওয়া যায়, বাট এগুলো খুব রেয়ার। আর ইংল্যান্ডে তোমার বেগিং করাটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স। তার মানে আমাদের দেশে যেরকম ভাবে রাস্তায় নামলেই লোকজন চলে আসে, হ্যাঁ, বা মানে ইন্ডিয়াতে যেরকম হয়, বা আমাদের সব পৃথিবীর সব দেশেই হয়, বা কয়েকটা দেশে তোমার এই জিনিসগুলা তারা ওই ইয়ে করে রাখছে, মানে স্টেট যারা যেহেতু ওয়েলফেয়ার স্টেট, তার মানে তুমি ভিক্ষা করবা কেন, তোমাকে তো আনএমপ্লয়মেন্ট বেনিফিট দিচ্ছে, হাউজিং দিচ্ছে, চিকিৎসা ফ্রি, তাহলে তুমি তো মানে নিডস গুলা স্যাটিসফাই করতে পারতেছো। তো তাহলে আমরা দেখলাম হচ্ছে এখানের মধ্যে
যে পোর রিলেশনস মানে গরিব আত্মীয় স্বজন, ডেফিনেটলি এটা হবে হচ্ছে যে চ্যারিটেবল। এই স্কারিসব্রুক কেসে বলে দিচ্ছে ট্রাস্ট ফর ইন্ডিভিজুয়ালস পোর রিলেশনস ওয়াজ চ্যারিটেবল। কিন্তু স্যান্ডার্স কেসে বলছে ওয়ান ফর ওয়ার্কিং ক্লাসেস, একটা ট্রাস্ট যদি করা হয় যে আমি তোমার ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে, ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে কাদের জন্য? ফর ওয়ার্কিং ক্লাসেস, এটা চ্যারিটেবল হয়নি। কারণ কি, যে ওয়ার্কিং ক্লাসের মধ্যে তো সে ব্যাংকও চাকরি করতে পারে, সেও ওয়ার্কিং ক্লাস, আবার সে ফ্যাক্টরিতে লেবারও হতে পারে, সেও তো ওয়ার্কিং ক্লাস। তাহলে উনি যদি বলে দিত এখানের মধ্যে যে ওয়ান ফর লেবারার্স অফ ইন্ডাস্ট্রিজ, তাহলে এটা চ্যারিটেবল হয়ে যেত। আর এখানে যেহেতু উনি মেনশন করে দিছে পোর রিলেটিভস, এই জন্য এটা চ্যারিটেবল হয়েছে। তাহলে কোর্ট বলছে যে ফ্রি অ্যাকোমোডেশন ফর পোর ওয়ার্কিং ক্লাসেস, তাহলে হয়ে যেত। কিন্তু শুধু ওয়ার্কিং ক্লাস দেখলে সে তো ব্যাংকেও চাকরি করতে পারে, সে তো মানে এরকম মানে ভালো ইনকামের চাকরি করতে পারে, সে তো কোনো প্রাইভেট জব করতে পারে, পাবলিক জব করতে পারে। তাহলে পোর হওয়ার জন্য একদম পেনিলেস হওয়া দরকার নাই, যে দরজায় এসে ভিক্ষা করতেছে এরকম ইংল্যান্ডে হওয়ার প্রয়োজন নাই। এখানে পোভার্টি মিনস হচ্ছে যে গোয়িং শর্ট, এই মুহূর্তে তার কাছে টাকা নাই, এই মুহূর্তে সে বাড়ির মর্গেজ দিতে পারতেছে না, এই মুহূর্তে সে গাড়ির লোন দিতে পারতেছে না, হ্যাঁ, এইগুলো এদেরকে বলা হবে হচ্ছে পোর। তাহলে পোভার্টির আমরা ডেফিনেশন যেটা দেখলাম, যে টাকা পয়সার ক্ষেত্রে পোর বলা হবে না, আমরা দেখবো যে ওই সোসাইটির যে স্ট্যান্ডার্ড অফ লিভিং এটা সে মিট করতে পারতেছে না, তাহলেই তাকে বলা হবে পোর। তাহলে ইংল্যান্ডে যদি একটা লোক এরকম করে যে 20,000 মোবাইল ফোনস টু বি গিভেন টু পোর পিপল, এটা চ্যারিটেবল হবে। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে মোবাইল ফোন দেওয়াটা চ্যারিটেবল নাও হইতে পারে, কাপড় চোপড় দেওয়াটা চ্যারিটেবল হবে, খাবার দাবার দেওয়াটা চ্যারিটেবল হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে লুঙ্গি শাড়ি যেগুলা দেয় হচ্ছে গিয়ে তোমার জাকাতের সময়, এগুলা চ্যারিটেবল হবে। কিন্তু মানে কারণ এই জিনিসগুলো হচ্ছে বেসিক নিডস আমাদের সোসাইটিতে। থাকার জায়গা নাই, যদি টিনের ঘর করে দেওয়া হয় এগুলো চ্যারিটেবল হবে। কিন্তু তাদের দেশে হয়তো অন্যান্য জিনিসগুলো চ্যারিটেবল, ল্যাপটপ দেওয়াটা চ্যারিটেবল হবে, কারণ ল্যাপটপ দিলে দেখা গেল যে অনেক পার্সন তোমার ওই ইন্ডিভিজুয়ালি তারা জব করতে পারে। কোলথ্রাস্ট কেসে বলে দিয়েছে যে পোভার্টি ডাজ নট মিন ডেস্টিটিউশন, ইট হ্যাজ টু বি মোর দ্যান গোয়িং শর্ট, মানে ইট মিনস পিপল হু হ্যাভ টু বি মোর দ্যান গোয়িং শর্ট ইন অর্ডিনারি মিনিং অফ দ্য টার্ম, হ্যাভিং ডিউ রিগার্ড টু দ্য স্ট্যাটাস ইন লাইফ। যে সে হয়তো 30,000 পাউন্ড মর্গেজ পেমেন্টের দেনায় পড়ে গেছে, 30,000 পাউন্ড তোমার তাকে দিতে হবে এখন মর্গেজ, তাহলে হি হ্যাজ গন শর্ট। কারণ যদি কেউ 200 পাউন্ডের মানে ঋণ হয়, তাহলে তো তাকে পোর বলা যাবে না, 200 পাউন্ড তো সে যে কোনো ভাবে ম্যানেজ করে ফেলতে পারে। কিন্তু 30,000 পাউন্ড ইজ এ লার্জ অ্যামাউন্ট, তাহলে আমরা বলতে পারি যে না, ইট ইজ মোর দেন গোয়িং শর্ট, মানে এমন একটা ঋণ যেটার জন্য এখন তার অনেক সমস্যায় পড়তে হবে, তাকে হয়তো কোনো ফাইন দিতে হবে, তার হয়তো যে ব্যাংকরাপ্ট ডিক্লেয়ার্ড হতে পারে এরকম, তাহলে এই পার্সনটাকে বলা হবে হচ্ছে যে তোমার পোর। ইয়াং কেসে বলতেছে একটা ট্রাস্ট ক্রিয়েট করা হয়েছিল ডিস্ট্রেসড জেন্টেল ফোক। কোর্ট বলছে যে ডিস্ট্রেসড মানে যদি কারো কাছে এরকম ফাইন্যান্সিয়াল না থাকে তাহলে তো সে ডিস্ট্রেসড হবে, তার মানে এখানে টার্গেটটা ছিল হচ্ছে গিয়ে পোর পিপলদেরকে বেনিফিট দেওয়া। লেডিজ অফ লিমিটেড মিনস, ইট ওয়াজ চ্যারিটেবল। স্পিলার কেসে যেটা বলা হয়েছিল যে দোজ অ্যাক্টরস হু আর ডিকেইড এন্ড ইনক্যাপাসিটেটেড বাই এজ অর আদার ইনফার্মিটি, তার মানে উনি অ্যাক্টরদের জন্য ট্রাস্ট ক্রিয়েট করেছিল যাদের শরীর খারাপ, যারা তোমার অভিনয় করতে পারতেছে না বিভিন্ন সমস্যার জন্য, কোর্ট বলছে ইট উইল বি চ্যারিটেবল। এবং উনি যে অ্যামাউন্টটা রাখছিল 50 পাউন্ড, এটা তো ভালো অ্যাক্টর জীবনও নিবে না, 50 পাউন্ড পার ইয়ার, তার মানে এটা তো ওই অ্যামাউন্টটা ওই সময়ের জন্য ছিল হচ্ছে যে 6,000 পাউন্ড পার ইয়ার। যদি আজকের সময় আমরা দেখি তাহলে এটা শুধু গরিব অ্যাক্টররাই ওখান থেকে টাকা দেওয়া হবে এখানে। তাহলে এখানে দুইটা জিনিস কম্পেয়ার করবা পরীক্ষার সময় তোমার কম্পারিজনের জন্য তুমি দুইটা কেস লিখবা। স্যান্ডার্স কেসে যখন সেটলার বলল যে আমি ওয়ার্কিং ক্লাসের জন্য হোস্টেল করতেছি, আর নিয়াজি কেসে বলতেছে হচ্ছে
ওয়ার্কিং ম্যানস হোস্টেল। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? কোর্ট বলছে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথমটা হলো ওয়ার্কিং ক্লাস, তার মানে সে যে কোনো জব করতে পারে। তাহলে এটাতে তো চ্যারিটেবল হবে না, কারণ এখানে পোর ওয়ার্কিং ম্যানের সাথে রিচ ওয়ার্কিং ম্যানও ঢুকে যাবে, তাহলে এটা চ্যারিটেবল হবে না। কিন্তু রি নিয়াজি কেসে উনি বলছে 15,000 পাউন্ড, মাত্র 15,000 পাউন্ড দিয়ে ওয়ার্কিং ম্যানের জন্য হোস্টেল বানানো হবে, ছোট ছোট রুম করে। তাহলে উনি মিনি করছে হচ্ছে যারা লেবার হবে তাদের জন্য, এই জন্য এটা চ্যারিটেবল হয়েছে। তাহলে এখানে এই কেসটা তুমি কম্পারিজন হিসেবে ইউজ করতে পারবে পরীক্ষার সময়, যে হোয়াই ইট ওয়াজ চ্যারিটেবল ইন রি নিয়াজি এন্ড হোয়াই ইট ওয়াজ নট চ্যারিটেবল ইন তোমার এই সন্ডার্স কেস। তাহলে চ্যারিটিজ অ্যাক্ট সেকশন 3(1) প্রিভেনশন কথাটা আবার ব্যবহার করছে। আগে কিন্তু প্রিভেনশন ছিল না, আগে ছিল হচ্ছে শুধু রিলিফ অফ পভার্টি পেনসেল কেসে, এখন আবার ইউজ করছে হচ্ছে প্রিভেনশন। এটা খুব লজিক্যালি ব্যবহার করছে, কারণ অনেক সময় যেটা দেখা গেল যে এখনো গরিব হয় নাই, কিন্তু এই টাকাটা না দিলে সে গরিব হয়ে যাবে, তাহলে তুমি তাকে গরিব হওয়াটা থেকে, তুমি তাকে মিডল ক্লাস থেকে পোর হওয়াটা প্রিভেন্ট করলা, সেটাও চ্যারিটেবল হওয়া উচিত। এটা পার্লামেন্ট ডিসাইড করছে। তার মানে কি, যে তার ব্যাংক লোন হয়ে গেছে, এখানের মধ্যে ব্যাংক লোন হয়ে গেছে হচ্ছে 50,000 পাউন্ড। এই টাকাটা যদি সে না দিতে পারে, তাহলে তার গাড়ি বিক্রি করে ফেলবে, হ্যাঁ তার বাড়ি বিক্রি করে ফেলবে, তার থাকার কোনো জায়গা থাকবে না। তার মানে এই পার্সনটা এখনো পোর না, এখনো তার এই জিনিসগুলো আছে, বাট সে যদি লোনটা পে করতে না পারে তাহলে সে পোর হয়ে যাবে। তাহলে একটা পার্সন যদি এরকম একটা ট্রাস্ট ক্রিয়েট করে, যে যেসব লোকের মর্গেজ পেমেন্ট 20,000 থেকে 50,000 ডিউ হয়ে গেছে, তাদের জন্য আমি ট্রাস্ট ক্রিয়েট করতেছি ফর 1 মিলিয়ন পাউন্ড, যে এই ফান্ড থেকে ওইসব লোকদেরকে টাকা দেওয়া হবে যাদের মর্গেজ বা ব্যাংক লোন হয়ে গেছে ফ্রম 20 to 50,000। তাহলে কি করলো আমাদের সেটলার, ওই লোকদেরকে পোর হওয়াটা প্রিভেন্ট করলো। তাহলে এখানে উনি রিলিফ করে নাই, এখানে উনি পোর থেকে কাউকে বেটার অবস্থায় নিয়ে যায় নাই, কিন্তু উনি মিডল ক্লাস থেকে তাকে পোর হওয়াটাকে প্রিভেন্ট করেছে। এখানে হচ্ছে প্রিভেনশন অফ পভার্টি। তাহলে রিলিফ করলেও হবে, যাক যে গরিব তাকে যে জিনিসটা অ্যাফোর্ড করতে পারতেছে না, ওই অবস্থা থেকে তাকে অ্যাফোর্ড ভালো অবস্থায় নিয়ে যাওয়া, এটাও হবে হচ্ছে চ্যারিটেবল। আবার যে একটা পার্সন পোর হতে যাচ্ছিল, এটাকে প্রিভেন্ট করাটাও হবে হচ্ছে চ্যারিটেবল। তাহলে রিলিফ এবং প্রিভেনশনের মধ্যে তো আমরা পার্থক্য বুঝে ফেললাম, যে রিলিফ মানে কি, ঠিক আছে, আর হচ্ছে প্রিভেনশন মানে হচ্ছে যে তোমার মানে যে পোর হতে যাচ্ছিল, তাহলে এটা হচ্ছে রিলিফ। তার মানে সে পোর ছিল, এখান থেকে তার অবস্থা আমি উন্নীত করলাম, সে যেটা অ্যাফোর্ড করতে পারতেছিল না আমি তাকে এটা দিয়ে দিলাম, আর এটা হচ্ছে গিয়ে প্রিভেনশন। ঠিক আছে, প্রিভেনশনের জন্য নতুন একটা কেস আছে, কেসের নামটা তুমি মেনশন করে দিবা, আপার ট্রাইব্যুনাল ট্যাক্স এন্ড চ্যান্সারি চেম্বার ইন চ্যারিটি কমিশন, তারা এখন প্রিভেনশনের ডেফিনেশন দিয়েছে, যেটা অলরেডি আমাদের ডিসকাসড। সেকেন্ড আমাদের যে পারপাসটা সেটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন। এডুকেশন বলতে যে জিনিসটা বোঝাচ্ছে যে তোমার নলেজ, তোমার ডিস্ট্রিবিউশন, এই কাজটা যদি করা হয় তাহলেই তো এটা হচ্ছে গিয়ে অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন। অ্যাডভান্সমেন্ট করতে হবে, তাহলে নলেজ এটা ডিস্ট্রিবিউশন করতে হবে, মানে অ্যাডভান্সমেন্ট মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন। আর এনি এরিয়া অফ নলেজ হলেই চলবে, এনি এরিয়া অফ নলেজ। এটা মেডিকেল হতে পারে, এটা ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, যে কোনো এরিয়া অফ নলেজ এটা ইনক্রিজ করতে হবে এবং ডিস্ট্রিবিউশন করতে হবে, দুই জিনিস, ইনক্রিজ একটা, ডিস্ট্রিবিউশন একটা। তাহলে প্রথমে আমাদেরকে দেখাতে হবে এই নলেজটা ছিল না, এই নলেজটাকে উনি ইনক্রিজ করতেছে। আর সেকেন্ড হচ্ছে যে নলেজটা যেটা ইনক্রিজ করবে সেটা আবার সাধারণ মানুষের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে। তাহলে ব্রিটিশ স্কুল অফ আর্কিওলজি, এই কেসে কোর্ট বলছে যে যদি কেউ স্কুল করে, কলেজ করে, ইউনিভার্সিটি করে, তাহলে তো এখানে টিচার্স থাকবে, স্টুডেন্টস থাকবে, তাহলে এরিয়া অফ নলেজ এটা ইনক্রিজ হবে এবং ডিস্ট্রিবিউশন হবে, তাহলে এগুলো চ্যারিটেবল হবে।
তাহলে এখানে টাকা দেওয়া হয়েছিল একটা স্কুলে কি করার জন্য, এক্সকাভেশন করার জন্য, ওই যে মাটি খুঁড়ে তোমার আগের মানুষরা কিভাবে বাঁচতো, কিভাবে কোন বাসায় থাকতো, তারপরে কিভাবে তোমার ওনারা কি ধরনের প্লেট ইউজ করতো খাবার দাবারের জন্য। হ্যাঁ, ইজিপ্টে এরকম এক্সকাভেশনের জন্য উনি একটা ট্রাস্ট ক্রিয়েট করেছিল। কোর্ট বলছে এটা তো আর্কিওলজিক্যাল একটা রিসার্চ, তাহলে আগেকার দিনের মানুষরা লাইফস্টাইলটা জানা যাবে, ঠিক আছে? তাহলে এখানে নলেজটাও ইনক্রিজ হবে এবং এই নলেজের মাধ্যমে সবাই সব জানতে পারবে এখানের মধ্যে যে এনশিয়েন্ট পিপল কিভাবে বেঁচে থাকতো। ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে আমরা বলতে পারি যে এটা চ্যারিটেবল হবে। তাহলে এডুকেশনের মধ্যে আরো কিছু জিনিস যেটা পড়ে যাবে সেটা হচ্ছে রিসার্চ পড়ে যাবে। কারণ রিসার্চ, এনি এরিয়া অফ রিসার্চ যেটা নলেজকে ইনক্রিজ করবে এবং ডিস্ট্রিবিউশন হবে, এটা চ্যারিটেবল হবে। ইনকর্পোরেটেড কাউন্সিল অফ ল রিপোর্টিং ভার্সেস অ্যাটর্নি জেনারেল, এই কেসে অ্যাটর্নি জেনারেল যেটা বললো যে আপনারা তো চ্যারিটেবল না, ইউ আর নট চ্যারিটেবল, এবং আপনাদেরকে ট্যাক্স দিতে হবে, এটা বলতেছে অ্যাটর্নি জেনারেল। তারা বলতেছে না আমরা তো চ্যারিটেবল, ICLR বলতেছে আমরা চ্যারিটেবল। তারা চ্যারিটেবল স্ট্যাটাস ক্লেম করতেছে কিসের জন্য? যে আমরা তো অ্যাডভান্সমেন্ট এডুকেশন করি। কিভাবে করেন? যে আমরা যেটা করি সেটা হচ্ছে হাউস অফ লর্ডস এবং কোর্ট অফ অ্যাপিলের যে জাজমেন্ট, এগুলাকে আমরা বই হিসেবে পাবলিশ করে সব লয়ারদেরকে দেই, তারপরে জাজেসদেরকে দেই, তারপরে স্টুডেন্টসদেরকে দেই, টিচার্সদেরকে আমরা দেই। তাহলে এই বইটা আমরা দিচ্ছি সবাইকে। তাহলে এটার মাধ্যমে কিভাবে অ্যাডভান্সমেন্ট হচ্ছে এডুকেশনে, সবাই নতুন কেস ল সম্পর্কে জানতে পারতেছে, বিভিন্ন এরিয়ার কি কি জাজমেন্টস আসলো, কোন কেস ওভাররুলড হয়েছে, কোন কেস রিভার্সড হয়েছে, হ্যাঁ সবাই সবকিছু জানতে পারতেছে। তাহলে আমরা এরিয়া অফ নলেজ, লিগ্যাল নলেজ আমরা ইনক্রিজ করতেছি, প্লাস আমরা ডিস্ট্রিবিউশন করতেছি। অ্যাটর্নি জেনারেল বলতেছে যে না আপনারা তো চ্যারিটেবল হবেন না, কারণ আপনাদের এই বই ব্যবহার করে অনেক সলিসিটার তো টাকা কামাইতেছে, অনেক ব্যারিস্টার তো কেসে উইন করতেছে, তারা এখানে টাকা ইনকাম করতেছে। কিন্তু কোর্ট বলল যে তারা যদি 5,000 কপি বিক্রি করে বই, বা 5,000 কপি ডিস্ট্রিবিউশন করে, যদি ডিস্ট্রিবিউশন করে, এর মধ্যে হয়তো 10 জন বা 20 জন সলিসিটার বা ব্যারিস্টার কেসে উইন করবে, এটা তো ইনসিডেন্টাল, এটা তো 1%ও না। তাহলে তারা চ্যারিটেবল স্ট্যাটাস পেয়েছে। কোর্ট বলছে যেটা চ্যারিটেবল, কারণ তাদের মেইন পারপাসটা হচ্ছে চ্যারিটেবল, অ্যাডভান্সমেন্ট এডুকেশন। এটার মাধ্যমে কে ইনকাম করতেছে টাকা পয়সা, এটা ইমম্যাটেরিয়াল। আমরা দেখবো যে তাদের কাজটা কি চ্যারিটেবল কিনা, তারা কি এডুকেশনকে অ্যাডভান্স করতেছে কিনা, তারা তো রিসার্চ করতেছে। হাউস অফ লর্ডস এবং কোর্ট অফ অ্যাপিলের রিসেন্ট জাজমেন্ট তারা কম্পাইল করে সবাইকে ডিস্ট্রিবিউশন করে। কেউ যদি এটাকে ইনকামের জন্য ইউজ করে থাকে, এটা হবে হচ্ছে ইনসিডেন্টাল, পেরিফেরাল। তারা তো ডিসেমিনেশন মানে ডিস্ট্রিবিউশন করতেছে ইউজফুল নলেজ। এডুকেশনের মধ্যে তোমার সব আর্টিস্টিক এডুকেশনও চলে আসবে, তার মানে ডান্স চলে আসবে, পিয়ানো এই সবগুলো জিনিস এডুকেশন, কারণ এগুলো তো মিউজিক্যাল এডুকেশনও ইনক্রিজ করে হচ্ছে নলেজ এবং ডিস্ট্রিবিউশন হয়। মিউজিয়াম যদি কেউ এস্টাবলিশ করে, এটা চ্যারিটেবল হবে। কালচারাল প্রমোশন অফ কালচার চ্যারিটেবল হবে। আচ্ছা, এখন স্কুলে বাচ্চাদের খেলার ফেসিলিটিস দেওয়া, একটা বাচ্চাদের স্কুলের মধ্যে বাস্কেটবলের জন্য একটা কোর্ট করে দেওয়া, বাচ্চাদের স্কুলে ক্রিকেটের জন্য একটা ফিল্ড করে দেওয়া, এটা কি চ্যারিটেবল হবে কিনা? তাহলে মানে স্পোর্টস বয়স্কদের জন্য স্পোর্টস হচ্ছে অ্যামেচার স্পোর্টস, সেকশন 3 সাবসেকশন 1 জিতে পড়ে যাবে যদি অ্যাডাল্ট হয়। অ্যাডাল্টদের জন্য কোনো স্পোর্টিং ফ্যাসিলিটিস করলে এটা আমরা ফেলে দিব হচ্ছে এটাতে, অ্যাডভান্সমেন্ট অফ অ্যামেচার স্পোর্টস। যে একটা এলাকাতে উনি বাস্কেটবল কোর্ট করে দিছে, টেনিস কোর্ট করে দিছে, ক্রিকেট ফিল্ড করে দিয়েছে, হ্যাঁ এটা হবে এটার আন্ডারে। কিন্তু বাচ্চাদের জন্য খেলাধুলার পড়াশোনা হচ্ছে গিয়ে এডুকেশনের অংশ। আমরা যদি পরীক্ষার সময় দেখি যে সেটলার ট্রাস্ট ক্রিয়েট করছে হচ্ছে এটা স্কুলে স্পোর্টিং ফ্যাসিলিটিস, আমরা বলবো যেটা চ্যারিটেবল হবে বোথ আন্ডার সেকশন 3 সাবসেকশন 1 প্যারাগ্রাফ B
as well as section 3 subsection 1 paragraph G। কারণ বাচ্চাদের জন্য খেলাধুলাটা হচ্ছে পড়াশোনার অংশ। কারণ খেলাধুলা করার মাধ্যমে সে শিখে যে আরেকজনের সাথে কিভাবে বিহেভ করতে হবে, হ্যাঁ, তারপরে কিভাবে কোঅপারেশন করতে হবে, হ্যাঁ, মানে পার্সোনাল কমিউনিকেশন জিনিসগুলো সে খেলার মাধ্যমে শিখতে পারে। এটা আমরা এই কেসটা আমরা মেনশন করে দিব। তারপর অ্যাক্টিভিটিস অ্যাসোসিয়েটেড উইথ এডুকেশন, তোমার সাচ এস দ্য স্টুডেন্ট ইউনিয়ন। তাহলে স্টুডেন্ট মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে স্টুডেন্ট ইউনিয়ন থাকে, স্টুডেন্ট ইউনিয়নের জন্য কোনো ট্রাস্ট ক্রিয়েট করলে এটা চ্যারিটেবল হবে। ছাত্র সংগঠন যেগুলো থাকে ইংল্যান্ডের প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই স্টুডেন্ট ইউনিয়ন থাকে। আবার প্রফেশনাল বডিজ থাকে, যেমন ডক্টরদের বডিজ থাকে, তারপরে হচ্ছে লয়ারদের বডিজ থাকে, ইঞ্জিনিয়ারদের বডিজ থাকে, যেমন রয়্যাল কলেজ অফ সার্জন, এটা হচ্ছে গিয়ে ডক্টরদের একটা বডি। তাহলে প্রফেশনাল এই বডিগুলো কিন্তু রিসার্চ বা এডুকেশন নিয়ে কাজ করে, এটাও চ্যারিটেবল হবে। তাহলে এডুকেশনের আমরা দেখলাম ওয়াইডার মিনিং দেওয়া হয়েছে। পরীক্ষার সময় যদি রিসার্চ আসে, রিসার্চ যে কোনো এরিয়াতে নিয়ে রিসার্চের ইস্যু থাকতেছে, যদি এরকম আমরা পেয়ে যাই পরীক্ষায়, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, রিসার্চ অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন হবে, 3(1) প্যারাগ্রাফ বি তে পড়বে। তবে রিসার্চ এডুকেশন পারপাসে পড়ার জন্য 3টা শর্ত পূরণ করতে হবে। রিসার্চটা হতে হবে প্রপোজ রিসার্চ, যেটার জন্য উনি ট্রাস্ট ক্রিয়েট করলো, এটা হতে হবে ইউজফুল সাবজেক্ট অফ স্টাডি, যেটা আসলেই মানুষের জন্য কাজে লাগবে। 2 নাম্বার, যে নলেজটা একুয়ার হবে এটা সাধারণ মানুষের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে, এটা সাধারণ মানুষের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে এবং পাবলিক বেনিফিটের জন্য এই রিসার্চটা কাজে লাগানো হবে। এই রিকোয়ারমেন্ট গুলো স্যাটিসফাই করলে একটা এরিয়া অফ রিসার্চ হয়ে যাবে হচ্ছে ফর অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন। তাহলে এরকম যদি হয় যে সেটলার যেটা বললো সেটা হচ্ছে যে তোমার মানে ফাস্ট ফুড এটার সাথে সম্পর্ক আছে কিনা হচ্ছে অবেসিটির, নাকি না সিডেন্টারি যে ওয়ার্কগুলো, বসে থেকে যে কাজগুলা করে, এটার সাথে অবেসিটির সম্পর্ক, আসলে কোনটা বেশি কন্ট্রিবিউট করে, যে বসে থেকে কাজ করার কারণে মানুষ মোটা হয়ে যাচ্ছে, নাকি না ফাস্ট ফুড খাওয়ার কারণে মানুষ মোটা হয়ে যাচ্ছে। তাহলে এই এরিয়াতে যদি রিসার্চ করা হয় তাহলে হয়তো এটার কারণে একটা মেডিকেল একটা ডিসকভারি করতে পারবে এখানে তারা, যে আসলে কেন হচ্ছে অবেসিটিটা ইউকেতে অথবা আমেরিকান কান্ট্রিগুলোতে। তারপরে হচ্ছে এটার কারণে মানুষ বুঝতে পারবে যে না সিডেন্টারি মানে বসে থেকে কাজ করা থেকে মানে তোমার যে কাজে ফিজিক্যাল ইয়ে লাগে, মানে তোমার কন্ট্রিবিউশন দরকার হয়, সেগুলো মানুষ করবে। আবার যদি দেখা যায় ফাস্ট ফুড বেশি কন্ট্রিবিউশন করতেছে, ফাস্ট ফুডের কনজাম্পশন কমানো হবে এবং এই জিনিসটা পাবলিকের বেনিফিটে লাগবে। কিন্তু আমরা যদি পরীক্ষার সময় দেখি যে এই রিসার্চের ম্যাটারটার মধ্যে আবার পলিটিক্যাল পারপাস ইনভলভড, যে এই রিসার্চটা পলিটিক্যাল কোনো রিসার্চ, যে কিভাবে তোমার একটা রিসার্চের ইয়ে করলো এখানে, যে এরকম যদি একটা রিসার্চ হয় যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে তাদের ডেট কিরকম আছে, ডেট অ্যামাউন্ট এটা কি ইনক্রিজ হচ্ছে নাকি না কমে যাচ্ছে, তাহলে তাদের কি ঋণের পরিমাণটা কি বাড়তেছে না কমতেছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলার, এটা এই রিসার্চের জন্য সবাই বেনিফিট পাবে, ইউজফুল এরিয়া ডিসেমিনেশন হবে এটা। এখন যদি এটা হয়ে যায় রিসার্চের ইস্যু যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলা কিভাবে ডেট থেকে পুরোপুরি তোমার নিজেদেরকে ফ্রি করতে পারবে, কারণ যতদিন ঋণগ্রস্ত থাকবে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো ততদিন তাদেরকে ইউএসএ তারপরে হচ্ছে গিয়ে ইউরোপের কথা শুনতে হবে। কিন্তু যখন একদম আর কোনো ঋণ থাকবে না আইএমএফ থেকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, তখন তারা দেখা গেল অনেক ফ্রি ডিসিশন তারা মেক করতে পারবে। তাহলে এটা যদি আবার করা হয়, এখানে আবার পলিটিক্যাল অবজেক্ট আছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কিভাবে ডেট থেকে তারা ডেট রিমুভ করতে পারবে, তারা ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে। এই এরিয়া অফ রিসার্চটা আবার হয়ে যাচ্ছে কিন্তু পলিটিক্যাল।
কারণ এটা একটা গ্রুপকে বেনিফিট করলো আরেকটা গ্রুপকে হার্ম করবে। যারা ঋণ দিয়ে আমাদেরকে আটকে রাখতে চায় তাদের জন্য আবার এই রিসার্চটা হার্মফুল হয়ে যাচ্ছে। তারা চাবে না যে এরকম একটা রিসার্চ হোক। তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে রিসার্চের ইস্যুটা যদি হয় কোনো প্রোপাগান্ডা ছড়ানো, হ্যাঁ, পার্টি পলিটিক্যাল লিটারেচার এরকম কিছু, তাহলে এটা আবার চ্যারিটেবল হবে না, এটা পলিটিক্যাল অবজেক্টের মধ্যে পড়ে যাবে। আর নলেজটা ডিসেমিনেশন হলেও মানে কয়েকজন লোক মাত্র বেনিফিটেড হবে, সবাই এটা বেনিফিট পাবে না। তার মানে তিনটার যে কোনো একটা রিকোয়ারমেন্ট স্যাটিসফাই না করলেই রিসার্চ হয়ে যাবে হচ্ছে গিয়ে নন চ্যারিটেবল। নলেজও ইনক্রিজ করতে হবে, এটা ডিসেমিনেশনও করতে হবে, পাবলিকও বেনিফিট পেতে হবে। এক্সাম্পল, পরীক্ষার সময় এক্সাম্পল ইউজ করবো এখানে। রিসার্চের ব্যাপারটা যেহেতু বেশি আসে এই জন্য আমি এক্সট্রা কেসেস দিয়ে দিয়েছি। রি শ এবং রিপিনিয়ান। এখন রি শ কেসে জর্জ বার্নার্ড শ উনি একজন ফেমাস প্লে রাইটার ছিল এবং উনি তোমার আরো আদার অনেকগুলো কোয়ালিফিকেশন ওনার ছিল। তো উনি একটা ট্রাস্ট ক্রিয়েট করেছিল এখানের মধ্যে যে ইংল্যান্ডের অ্যালফাবেট হচ্ছে 26, মানে ইংলিশ অ্যালফাবেট, এটাকে উনি 40-তে কিভাবে নেওয়া যায় এটার জন্য উনি একটা ট্রাস্ট ক্রিয়েট করেছিল। আর বাংলায় আমরা জানি যে আমাদের অ্যালফাবেট হচ্ছে 39, আর মানে ইংলিশে অ্যালফাবেট হচ্ছে গিয়ে 26। তো এটাতে উনি আরো কিভাবে ইনক্রিজ করা যায় অ্যালফাবেট, কারণ অ্যালফাবেট যদি ইনক্রিজ করা হয় এটাতে আসলে মানুষের লাভটা হবে কি, মানে এটা কি কোনো ইউজফুল এরিয়া অফ কিনা, মানে এমন আছে কিনা যে ইংলিশে এমন কিছু করা যাচ্ছে না ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে যেটা যদি আমরা 14 অ্যালফাবেট ইনক্রিজ করি তাহলে করতে হবে, মানে ভালো হবে, এরকম তো বোঝা যাচ্ছে না। এই জন্য কোর্ট বলছে এখানের মধ্যে যে এখানে হয়তো নলেজ বাড়বে কিন্তু মানুষের মধ্যে তো ডিস্ট্রিবিউশন হবে না, এটা তো কোনো পাবলিক বেনিফিটে কাজে লাগবে না। তাহলে রিসার্চটা এই জন্য কি হবে না, এটা চ্যারিটেবল হবে না। তারপর হ্যামিল্টন বার্গ কেসে একটা পার্সন ট্রাস্ট ক্রিয়েট করেছিল যে কিভাবে মানুষকে শেখানো যায় যে সে একটা স্পিরিচুয়াল মিডিয়ামস, মানে যারা ডেড, হ্যাঁ, তাদের সাথে কিভাবে কানেকশন করা যাবে। যেহেতু 1923 সাল জাজেসদের মানে কনসেপশন অফ চ্যারিটেবল ট্রাস্ট অত বেশি ডেভেলপ করেনি, এটাকে তারা চ্যারিটেবল ডিক্লেয়ার করে দিয়েছিল। বর্তমানে হয়তো এটা চ্যারিটেবল হবে না, কারণ একটা পার্সন মারা গেলে তার সাথে কানেকশন এস্টাবলিশ করার আমার মনে হয় না কোনো মেকানিজম আছে, কারণ এটা মানে সাইন্টিফিকও না জিনিসটা। তো এই জিনিসটা জাজদের এই পরের ডিসিশনেই বোঝা যায় যে তারা যে তাদের বলেছে যে এটা এডুকেশনের সাথে কোনো কানেকশন নাই, স্পিরিচুয়াল মিডিয়ামের সাথে কিভাবে কানেক্টেড হবে এটা অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন কোনোভাবেই করবেন। রিপিনিয়ন কেসে একটা লোক তোমার ইনফেমাস লোক, তাকে কেউ চিনে না, সে বলতেছে হচ্ছে যে সে মারা যাওয়ার পর সে যে জিনিসগুলো ইউজ করতো, হ্যাঁ, যে ফার্নিচার, যেই তোমার রিডিং গ্লাস, হ্যাঁ, সেগুলো যে ইউজ করতো, তারপরে তার এই জিনিসগুলো নিয়ে যে একটা মিউজিয়াম করা হয়, এটার জন্য উনি একটা ট্রাস্ট ক্রিয়েট করেছে যে আফটার হিজ ডেথ একটা মিউজিয়াম করা হবে যেখানে ওনার ব্যবহার করা জিনিসগুলো রাখা হবে। আর উনি যদি চার্চিল হতো প্রাইম মিনিস্টার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ইংল্যান্ডের যে প্রাইম মিনিস্টার ছিল, ওনার ব্যবহারের জিনিসগুলো দিয়ে ট্রাস্ট ক্রিয়েট করা হবে, এটা ডেফিনেটলি চ্যারিটেবল হবে, কারণ ওনার থেকে অনেকে হয়তো ইন্সপিরেশন নিবে যে বেস্ট প্রাইম মিনিস্টার অফ ইউকে চার্চিল, উনি কিভাবে কোন পাইপ দিয়ে উনি স্মোক করতো বা উনি কি মানে নিউজ পেপার পড়তো, এই জিনিসগুলা বা কোন বুকস গুলা পড়তো, এগুলা ডেফিনেটলি মানুষ এখান থেকে কিছু শিখতে পারবে। কিন্তু পিনিয়ন কেসে মিস্টার পিনিয়নের থেকে কিছু শিখার নাই এখানে, উনি ওরকম ভাবে কোনো একজন ফেমাস পার্সন ছিলেন। তাহলে এখানে তো আমরা বলতে পারি না যে ওনারটা এটা চ্যারিটেবল হবে, কারণ এখান থেকে মানুষের এডুকেশনও হবে না এবং এখানে তোমার কোনো ডিসেমিনেশনও হবে না, কোনো ইউজফুল এরিয়া অফ রিসার্চও হচ্ছে না এটা। তাহলে আমরা এই কেসেসগুলো আমরা দেখে ফেললাম ফর অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন। আর 5 মিনিট আমরা পারপাসগুলো আজকে দেখে ফেললে আমাদের মোটামুটি হয়ে যাবে কমপ্লিট। রিলিজিয়ান। এখন রিলিজিয়ান বলতে যেটা বোঝায় যে আমরা রিলিজিয়ানের কনসেপ্টটা আমাদের এখানে খুবই ন্যারো ভাবে আমরা যেভাবে দেখি যে
রিলিজিয়ান বলতে একটা সুপ্রিম বিইং থাকতে হবে, সুপ্রিম বিইং থাকতে হবে, এটা কেউ কেউ মনে করে। আবার কেউ মনে করে যে একটা গড থাকতে হবে, শুধু একজন গড। আবার কিছু রিলিজিয়ান মনে করে হচ্ছে মেনি গডস। আবার রিলিজিয়ান হতে পারে হচ্ছে নো গড অ্যাট অল। কারণ আমাদের কনসেপ্ট অফ রিলিজিয়ান হচ্ছে আমাদের গড থাকতে হবে, অথবা মেনি গডস, অথবা নো গড। আমাদের নো গড তো প্রশ্নই আসে না, এটা আমরা চিন্তাই করতে পারি না। আমাদের কনসেপ্ট হচ্ছে গড থাকতে হবে। এখন ইংল্যান্ড যেটা নিয়ে গেছে তাদের রিলিজিয়ানের ডেফিনেশনে, তারা বলতেছে যে সিঙ্গেল গড হলেও রিলিজিয়ান, যারা একটা সিঙ্গেল গডকে ওয়ার্শিপ করে। আবার মেনি গডসকে ওয়ার্শিপ করলেও এটা হবে, এটা তো অবশ্যই, এটা মেনি গডস তো আছে বিভিন্ন রিলিজিয়ানে, তোমার 3 মিলিয়ন গডসও আছে। আবার নো গড, যেটা বুদ্ধিজম, কোনো গডই নাই, সেটাও রিলিজিয়ান। আবার সুপ্রিম বিংকে ওয়ার্শিপ করে, 1 গড, মেনি গড, 2 গডস, নো গড, কিন্তু দে ওয়ার্শিপ এ সুপ্রিম বিং, এটাও রিলিজিয়ান। তার মানে ইংল্যান্ড রিলিজিয়ানের ডেফিনেশনটাকে ওয়াইডার করে ফেলছে অনেক। তাহলে রিলিজিয়ান বলতে তারা যেটা বোঝায়, রিলিজিয়ান ইজ এ প্র্যাকটিস অফ হিউম্যান বিং। দ্য ল টেক্স জেনারেল ভিউ যে এনি রিলিজিয়ান ইজ বেটার দেন নো রিলিজিয়ান। কারণ যদি একজন পার্সন একটা চ্যারিটেবল ট্রাস্ট করে ফর এ রিলিজিয়ান, আর ওই মানুষগুলো যদি, কারণ কোনো রিলিজিয়ান খারাপ কিছু জিনিস শিখাবে না, তার মানে ওই মানুষগুলো ডিসিপ্লিন থাকবে, তারা কোনো না কোনো কিছুকে ওয়ার্শিপ করবে। এবং ইংল্যান্ড রিলিজিয়নের ব্যাপারে হচ্ছে নিউট্রাল, তার মানে কেউ যদি একটা টেম্পল করার জন্য ট্রাস্ট করে সেটাও যেমন ভ্যালিড, মসজিদ করার জন্য ট্রাস্ট করলেও ভ্যালিড, তারপরে হচ্ছে একটা চার্চ করার জন্য ট্রাস্ট করলে এটাও ভ্যালিড হবে। তাহলে ভার্সানি ভার্সেস জেসানি, তারপরে হচ্ছে রি হ্যামিল্টন বলতেছে যে এখানে কোনো রকমের যতক্ষণ না পর্যন্ত ওই রিলিজিয়নটা মোরাল ইমোরাল কিছু করতে বলবে মানুষকে, যে তাদের রিলিজিয়নের জন্য তারা একটা চাইল্ডকে তোমার স্যাক্রিফাইস করবে, এরকম যদি হয়, বা তাদের রিলিজিয়নের জন্য তারা তোমার রিলিজিয়নের মাধ্যমে তারা অ্যাডাল্টারিকে প্রমোট করতেছে, তাহলে তো এটা রিলিজিয়নের মধ্যে পড়বে না। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে without component of spiritual belief or not trust and advancement of religion, although such trust may be charitable under the 4th head of charity. আর যদি এরকম দেখা যায় যে কোনো স্পিরিচুয়াল বিইং বা গড বা গডসকে ওয়ার্শিপের কোনো ব্যাপার নাই, শুধু একটা সোসাইটির মানুষের কিভাবে বিহেভিয়ার ডেভেলপ করা যায় এটার জন্য যদি ট্রাস্ট ক্রিয়েট করে, তাহলে এটা চ্যারিটেবল হবে না। তবে এটা সেকশন 3 সাবসেকশন 1 এই ডিতে গিয়ে পড়বে, কমিউনিটি ইতে গিয়ে পড়বে, সিটিজেনশিপ অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট। তাহলে যেটা হয়েছিল ইন রি ইথিক্যাল সোসাইটি কেসে, যে এইখানে বলেছিল যে কিভাবে আমাদের সোসাইটির যারা ইয়াং পিপল তাদের বিহেভিয়ার চেঞ্জ করা যায়, ডিসিপ্লিন করা যায়, এই ব্যাপারে ইথিক্যাল নলেজ বাড়ানো যায়, এই ব্যাপারে ওনারা একটা সোসাইটি করেছিল। কোর্ট বলছেন এটাতে অ্যাডভান্সমেন্ট অফ রিলিজিয়ান হবে না, এখানে তো তাদের মানে ইথিক্যাল ম্যাটার্স গুলা অ্যাডভান্স হবে, রিলিজিয়ান তো অ্যাডভান্স হচ্ছে না। রিলিজিয়ান হওয়ার জন্য অবশ্যই এই ডেফিনেশনের মধ্যে পড়তে হবে। রিলিজিয়ানের ডেফিনেশনটা কি আমরা যদি দেখি, রিলিজিয়ান বলতে বোঝাচ্ছে বিলিফ থাকতে হবে মোর দেন 1 গড, তাহলে মেনি গডস হলো সমস্যা নেই। তাহলে হিন্দুইজম ইজ এ রিলিজিয়ান মোর দেন 1 গড, ডাজ নট ইনভলভ গড অ্যাট অল, রিলিজিয়ানের জন্য গড হওয়া লাগবে না, নো গড। তার মানে হচ্ছে হিন্দুইজমের রিলিজিয়ান, বুদ্ধিজমও হচ্ছে রিলিজিয়ান। আর গড যদি থাকে, তারা যদি মনে করে জেসাস গড, তারপরে ক্রিশ্চিয়ানিটি রিলিজিয়ান, হ্যাঁ, তার মানে রিলিজিয়ানের একটা ওয়াইডার ডেফিনেশন এখানে দেওয়া আছে। এবং কিছু কিছু রিলিজিয়ানের কিছু জিনিস থাকতে পারে যেগুলো হয়তো রিডিকুলাস মনে হতে পারে, তাদের প্র্যাকটিসেস গুলো রিডিকুলাস মনে হতে পারে, আনঅর্থোডক্স মনে হতে পারে, যে তারা চুল কাটবে না, হ্যাঁ, দাড়ি কাটবে না, এরকম যদি হয় তাদের রিলিজিয়ান, তারা পার্টিকুলার কোনো ফুড খাবে অথবা খাবে না, অথবা তাদের মানে ড্রেস আপ এক ধরনের থাকবে, তার মানে না যে রিলিজিয়ান হবে না।
যতক্ষণ পর্যন্ত দেখাতে পারবে যে দে বিলিভ ইন ওয়ান গড অথবা মেনি গডস অথবা নো গড, বাট তারা একটা ডিসিপ্লিন ফলো করে, হ্যাঁ, তখনই এটা হয়ে যাবে হচ্ছে রিলিজিয়ন। রিলিজিয়নের মধ্যে একসাথে প্রে করাটাও রিলিজিয়নের অংশ। তারপরে হচ্ছে চার্চের মধ্যে স্টেইনড গ্লাস দেওয়া, হ্যাঁ, চার্চে রিপেয়ারের জন্য টাকা দেওয়া, সেগুলো হচ্ছে গিয়ে রিলিজিয়ন। এখন হটকিন কেসে মেইন ইস্যুটা ছিল হচ্ছে গিয়ে সাইন্টোলজি কি রিলিজিয়ন কিনা। সাইন্টোলজি মানে যারা তোমার সায়েন্সকে ইয়ে করে, ওয়ার্শিপ করে, তারা কি রিলিজিয়নের মধ্যে পড়বে কিনা। এখন মানে নতুন যে ডেফিনেশনটা আসছে, এই ডেফিনেশন অনুযায়ী এটাকে বলা হচ্ছে যে এটা একটা রিলিজিয়ন, সাইন্টোলজিও একটা রিলিজিয়ন। তাহলে প্রিভিয়াসলি চ্যারিটি কমিশন বলছিল হচ্ছে যে সাইন্টোলজি কোনো রিলিজিয়ন না, সাইন্টোলজি যেহেতু রিলিজিয়ন না তার মানে তো তারা চ্যারিটেবল স্ট্যাটাস পাবে না। হ্যাঁ, তো এখন তোমার কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে না, সাইন্টোলজিও হচ্ছে গিয়ে রিলিজিয়ন। ঠিক আছে, যে সাইন্টোলজি একটা রিলিজিয়ন হবে যারা সায়েন্সকে ওয়ার্শিপ করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার রিলিজিয়নের ডেফিনেশন এখন অনেক ওয়াইডার ডেফিনেশন। কারণ এদের দেখা দেখি 2013 সালে যখন ওই সায়েন্স ওয়ার্শিপ করলেও রিলিজিয়ন হয়, তাদের দেখা দেখি এখন আরেকটা গ্রুপ নাকি লাফালাফি করতেছে, টেম্পল অফ জেডি অর্ডার। এটা একটা কি জানে নতুন একটা রিলিজিয়ন, কত যে রিলিজিয়ন বের হইতেছে এখানে, যে তারা রিলিজিয়নের নাম দিচ্ছে জেডিজম। তো তারা বলতেছে যে বিলিফ সিস্টেম ইজ এ মেয়ারলি কালেকশন অফ ইন্টারকানেক্টেড আইডিয়া, এরকম তারা চাচ্ছে। তো এরকম যদি এক্সামিনার কোয়েশ্চেন দেয় যে হোয়েদার এ মুভমেন্ট, একটা যদি মুভমেন্ট হয়, একটা আন্দোলন হয়, which claims that its members are able to raise their consciousness and realize their place in universe, যে আমরা একটা আন্দোলন করতে চাচ্ছি, একটা আন্দোলনের জন্য টাকা দিতে চাচ্ছে, যে আন্দোলনের মাধ্যমে তারা মানে এই মানে ইউনিভার্সে মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাদের কনসাসনেসটা বাড়ানোর জন্য, and getting in touch with their inner child, এটা কি রিলিজিয়ন হবে কিনা, ভিতরের শিশুর সাথে কানেকশন। তো এখন এটা রিলিজিয়নের মধ্যে পড়বে কিনা, আমার তো মনে হচ্ছে না রিলিজিয়নের মধ্যে পড়ার কথা। কারণ এটা তো কোনো এমন না যে কোনো গড আছে বা বিলিভ ইন মেনি গডস, হ্যাঁ, এরকম তো কিছু নাই। আর সাইন্টোলজির মধ্যেও তো একটা সায়েন্সের একটা ওয়ার্শিপের ইস্যু আছে, এখানে তো এই জিনিসটা নাই। তো এই জিনিসটা আমরা দেখে ফেললাম যে অ্যাডভান্সমেন্ট অফ রিলিজিয়ন। লাস্ট যে জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই তিনটা পারপাসের পরেও কিন্তু আর অনেকগুলা পারপাস আছে। সেকশন 3 সাবসেকশন 1 এ বি সি আমরা পড়ছি, তাহলে ডি আছে, ই এফ জি এইচ আই জে কে এল এবং এম, এই পারপাসেস গুলা। আগে এগুলো সবগুলা মেমোরাইজ করা লাগতো, কিন্তু এখন তো আর মেমোরাইজের কিছু নাই। আসলে তোমার যেটা আছে সেটা হলো তুমি জাস্ট পরীক্ষার সময় একটা চার্ট নিয়ে যাবা, ওই চার্টের মধ্যেই তুমি সবকিছু পেয়ে যাবা জিনিসটা। এখন জিনিসটা ওপেন বুক হওয়ার কারণে অনেকটুকু তোমার এটা সহজ হয়ে গেছে। তুমি খালি চার্ট নিয়ে যাবা, তুমি খালি এক্সামিনারকে প্রথমে বলে দিবা যে এই ট্রাস্টটা হচ্ছে চ্যারিটেবল ট্রাস্টের কোয়েশ্চেন, আর চ্যারিটেবল ট্রাস্ট হওয়ার জন্য আমার 3টা টেস্ট স্যাটিসফাই করতে হবে। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে পারপাসটা চ্যারিটেবল কিনা। পারপাসটা আগে বলা ছিল চ্যারিটেবল ইউজেস অ্যাক্টে, পরে বলা ছিল ক্যান্সেল কেসে, বর্তমানে বলা আছে সেকশন 2(1)-এ। আমাকে দেখতে হবে পারপাসটা কি চ্যারিটেবল কিনা। তাহলে তোমাকে খালি কোন পারপাস, এটার জন্য কি ল এবং কি কেস। এই পোভার্টির জন্য হোয়াট ইজ দ্য ল, পোভার্টি বলতে কি বোঝায়, 3-4টা ল, আর কেস হচ্ছে 3-4টা, শেষ। অ্যাডভান্সমেন্ট এডুকেশন, এটার জন্য লটা কি, এটার জন্য কেস। অ্যাডভান্সমেন্ট অফ রিলিজিয়ন, এটার জন্য লটা কি, রিলিজিয়ন বলতে কি বোঝায়, রিলিজিয়ন হওয়ার জন্য কি একটা গড থাকতে হবে না মেনি গডস থাকলেও হবে না নো গড থাকলেও হবে, এই ব্যাপারে জাজদের জাজমেন্ট কি, সাইন্টোলজি কি রিলিজিয়ন কিনা, কেস। তোমাকে জাস্ট এখন মানে চার্ট নিয়ে গেলেই হয়ে যাচ্ছে। তারপরে যদি সবগুলো পারপাসটা চ্যারিটেবল হয়, তারপর তুমি দেখবা যে এটা কি পাবলিক বেনিফিট কিনা, পাবলিক বেনিফিট রিকোয়ারমেন্ট, পাবলিক বেনিফিটের জন্য হয়েছে কিনা।
পাবলিক বেনিফিটও হয়েছে। লাস্ট পয়েন্ট হচ্ছে এটা কি হোলি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল কিনা, অ্যান্সার শেষ, আর কিছু নাই লেখার জন্য। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছো নাকি না বুঝতে পারো নি? ইমতাজ, রিজমা, শাহজিয়া, মাহমুদা, ইশিকা, অপরাজিতা, নাহাম, তাসনিম, রাফি, কাজী আরিফুজ্জামান ভাই, মেহজাবিন, কি বুঝতে পারছো ঘটনাটা কি? স্বপ্নিল, আদ্রিতা, সহজ না জিনিসটা, খালি স্টেপ বাই স্টেপ। এখন এই বাকি পারপাস গুলা আমি জাস্ট এক লাইনে বলে যাই, আমি এটা গ্রুপে আপলোড করে দিলে তোমরা জাস্ট রিডিং করে ফেলবা, ঠিক আছে? আর হার্ড কপিটা বৃহস্পতিবার শনিবার তো দিয়ে দিব। যেমন ধরো যে অ্যাডভান্সমেন্ট অফ হেলথ, নিজে বুঝতে পারতেছে হেলথ মানে হচ্ছে গিয়ে কি হসপিটাল, ডক্টরদের জন্য গাড়ি, নার্সদের জন্য গাড়ি, ডক্টর নার্সের জন্য হাউজিং, মেডিসিন, সবই হবে হচ্ছে চ্যারিটেবল। হসপিটাল, অ্যাকোমোডেশন ফর নার্স, হ্যাঁ, মেডিসিন দেওয়া, অসুস্থ মানুষের জন্য কোনো কিছু করা, সবই হবে হচ্ছে চ্যারিটেবল। তাহলে তুমি স্বাস্থ্যের ব্যাপার দেখলেই এই লটা অ্যাপ্লাই করে দিবা। তারপরে হচ্ছে তোমার অ্যাডভান্সমেন্ট অফ সিটিজেনশিপ, যদি তুমি দেখো যে কিভাবে রোড সিগন্যাল ফলো করতে হবে, এটার জন্য একটা ট্রাস্ট ক্রিয়েট করলো, অথবা কিভাবে একটা এরিয়ার ব্লাইন্ড পিপলদেরকে, ডেফ পিপলদেরকে হেল্প করা যায়, মানে কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কোনো ট্রাস্ট ক্রিয়েট করছে। সিটিজেনশিপ, অ্যাজ এ সিটিজেন তার ডিউটিগুলো কিভাবে ইনক্রিজ করা যায়, ট্রাস্ট ক্রিয়েট করেছে, এটা চ্যারিটেবল হবে। ভলান্টারি ওয়ার্ক, সিভিল রেসপন্সিবিলিটি, এগুলা বাড়ানোর জন্য, ইথিক্যাল প্র্যাকটিসেস গুলা বাড়ানোর জন্য। তারপরে অ্যাডভান্সমেন্ট অফ আর্টস, মানে মিউজিয়াম যদি করে, ডান্স স্কুল যদি করে, মিউজিক স্কুল যদি করে, হ্যাঁ, হেরিটেজ, মানে যে পুরানো বিল্ডিং গুলো আছে সেগুলোকে বাঁচানোর জন্য যদি ট্রাস্ট ক্রিয়েট করে, সায়েন্স, যে কোনো এরিয়া অফ সায়েন্সের অ্যাডভান্সমেন্টের জন্য ট্রাস্ট ক্রিয়েট করলে ইট উইল বি চ্যারিটেবল। তারপর অ্যামেচার স্পোর্টস, মানে হচ্ছে তোমার পেশাদারি যারা খেলবে, মানে পেশাদারি খেলোয়াড় না, অপেশাদারি খেলোয়াড়, তার মানে একটা এরিয়ার মধ্যে একটা বাস্কেটবল কোর্ট করে দেওয়া, বা যারা তোমার খেলাধুলা ক্রিকেট খেলতে পারতেছে না তাদের জন্য ক্রিকেট কোচিং এর জন্য টাকা প্রোভাইড করা, সেগুলো হবে হচ্ছে চ্যারিটেবল। তোমাকে জাস্ট পারপাসটা কি এটার জন্য লটা খেয়াল রাখতে হবে, আর একটা কেস, আর কিছু না। তারপরে যে কোনো একটা হিউম্যান রাইটস, রাইট টু লাইফ, ফ্রিডম ফ্রম টর্চার, ফ্রিডম ফ্রম স্লেভারি, লিবার্টি, রাইট টু এ ফেয়ার ট্রায়াল, প্রাইভেসি, রিলিজিয়ন, যে কোনো একটা রাইটের জন্য যদি হিউম্যান রাইটস বাড়ানোর জন্য যদি ট্রাস্ট ক্রিয়েট করে, এটা চ্যারিটেবল হবে। এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য, যে কোনো এনিম্যাল, এনভায়রনমেন্ট, যে কোনো একটা ফরেস্ট প্রিভেন্ট করার জন্য যদি তোমার প্রোটেক্ট করার জন্য যদি ট্রাস্ট ক্রিয়েট করে, ইট উইল বি চ্যারিটেবল। তারপরে হচ্ছে রিলিফ অফ দোজ ইন নিড, যারা অর্থ কষ্টের মধ্যে পড়ে গেছে বা কোনো প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছে, কিসের জন্য? বয়স কম হওয়ার জন্য, অথবা বয়স বেশি হওয়ার জন্য, অথবা অসুস্থ হওয়ার জন্য, ঠিক আছে, অথবা ডিসেবিলিটির জন্য, ডিসেবল পিপল। তারপরে হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট লোন পাচ্ছে না, এই জন্য সে ভর্তি হতে পারতেছে না ইউনিভার্সিটিতে। আবার মানে বয়স্ক মানুষের জন্য ওল্ড এজ হোম করে দেওয়া, এগুলো হবে চ্যারিটেবল, ঠিক আছে? তাহলে এই সবগুলো হচ্ছে আলাদা আলাদা। এইজ পিপলের জন্য করলেও চ্যারিটেবল, ইউথ পিপলের জন্য করলেও চ্যারিটেবল, ইল হেলথের জন্য করলেও চ্যারিটেবল, ফাইন্যান্সিয়াল হার্ডশিপে যারা আছে তাদের জন্য ট্রাস্ট ক্রিয়েট করলেও চ্যারিটেবল। তাহলে এটার সাথে সেকশন 3 সাবসেকশন 1 এর পার্থক্য হচ্ছে, সেকশন 3 সাবসেকশন 1 এ পোর হইতে হবে, এখানে পোর হওয়ার দরকার নাই। যাদের বয়স কম বা বয়স বেশি অথবা অসুস্থ থাকার কারণে তারা একটা মানে হার্ডশিপের মধ্যে আছে, একটা সমস্যার মধ্যে আছে, তাদের জন্য ট্রাস্ট ক্রিয়েট করলে এটা চ্যারিটেবল হবে। তাহলে ডিসেবল পিপল, ধরো তোমার চোখ নাই, পা নাই, হাত নাই, হ্যাঁ, এইজড পিপল, ওল্ড এজ হোম যেটা আমরা এক্সাম্পল দিলাম, তাদের জন্য ট্রাস্ট ক্রিয়েট করলে ইট উইল বি চ্যারিটেবল। এনিম্যাল ওয়েলফেয়ার, এটা তো আমরা আগেই বলা হয়ে গেছে যে এনিম্যালদের জন্য ট্রাস্ট, মানে কোন হসপিটাল অথবা হচ্ছে গিয়ে জু। আর প্রমোশন অফ দ্য এফিসিয়েন্সি আর্ম ফোর্সেস, কারণ আর্ম ফোর্স যদি তাদের জন্য যদি ট্রাস্ট ক্রিয়েট করে, বা পুলিশ বা ফায়ার রেস্কিউ সার্ভিস, তাহলে এটার বেনিফিট কিন্তু সোসাইটির সবাই পাবে। তাহলে তাদের জন্য বেটার কার্স, হ্যাঁ, তাদের জন্য ট্রেনিং, তাদের জন্য জিম, তাদের জন্য হচ্ছে বেটার ইউনিফর্ম, এগুলোর জন্য ট্রাস্ট ক্রিয়েট করলে এটা চ্যারিটেবল হবে, বিকজ এটার কারণে আলটিমেটলি সোসাইটির মেম্বারই বেনিফিট পাবে।
আর এটা ছাড়া আদার পারপাসেস গুলো চ্যারিটেবল হবে যদি এটা সেকশন 3 সাবসেকশন 1 এ থেকে এল এর সাথে ম্যাচ করে। এরকম কোনো পারপাস যদি ইন দ্য ফিউচার আসে, এগুলো চ্যারিটেবল পারপাস হিসেবে ট্রিট করা হবে। রিক্রিয়েশনাল চ্যারিটিজ এটা নট ইম্পর্টেন্ট, এটা আমাদের এখন আর পরীক্ষায় আসতেছে না, এই জন্য আমি জাস্ট একটা স্লাইড এখানে দিয়েছি। তোমাদের এইটা থাকবে হচ্ছে হোমওয়ার্ক, এটা থাকবে হচ্ছে হোমওয়ার্ক। তাহলে এখানে অনেকগুলা পারপাস দেওয়া আছে, তুমি জাস্ট এখানে আইডেন্টিফাই করবা যে কোন পারপাসেস গুলা কোন হেডের আন্ডারে পড়বে। এটা যদি তুমি করে ফেলতে পারো তাহলে তোমার রিভিশন হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছো জিনিসটা? একটা এক্সাম্পল আমরা যদি দেখি এখানে, যে a gift on trust to establish and maintain an institute to be known as London Welsh Association, the purpose of which included maintaining an institute for the benefit of Welsh people in London and promoting their language and culture. এটা কোন সেকশনের আন্ডারে চ্যারিটেবল হবে? তারপরে the work of National Trust for places of historic interest or natural beauty. ন্যাশনাল ট্রাস্টকে টাকা দেওয়া হবে, তারা প্রোটেকশন করবে হচ্ছে গিয়ে যে প্লেসেস অফ হিস্টোরিক ইন্টারেস্ট এন্ড ন্যাচারাল বিউটি। তারপরে দ্য ওয়ার্ক অফ সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস, যে একটা সোসাইটিকে টাকা দেওয়া হবে যেন অ্যানিমালদের উপর অত্যাচার করা না হয়। এ গিফট ফর অ্যান অ্যানিমাল স্যাংচুয়ারি হুইচ স্পেসিফিক্যালি এক্সক্লুড হিউম্যানস সো দ্যাট অ্যানিমালস উড নট বি মলেস্টেড। তাহলে তুমি সেকশন 3 সাবসেকশন 1 ওই এ থেকে এম এর মধ্যে কোনটার মধ্যে পড়ে এই পারপাসেস গুলা, এটা যদি তুমি স্লাইড থেকে ম্যাচ করে ফেলতে পারো তাহলে তোমার স্টাডিটা সাকসেসফুল। বুঝতে পারছো? পরীক্ষায় তোমার তো সব নোটস থাকবে, তোমাকে জাস্ট কোনটার মধ্যে পড়ে সেটা বের করতে হবে। পারা যাবে কিনা? এখানে পারপাসেস গুলো তো লিস্ট করা আছে, তাহলে এটা হোমওয়ার্ক হিসেবে করে ফেলো। আমি নেক্সট ক্লাসে অ্যান্সারটাও দিয়ে দিব এখানে যেগুলা। তারপরে আমরা চলে যাব হচ্ছে পাবলিক বেনিফিট রিকোয়ারমেন্ট। পাবলিক বেনিফিট আর হোলি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল এটা পড়লেই আমাদের এই চ্যাপ্টার। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা নাটশেলটাও দেখে ফেলবো এবং আমরা সলভিং করে ফেলবো কোশ্চেন। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে কিনা? ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।